কেটে গেছে অনেক দিন। রোজির এখন 2 মাস চলছে। নিলয় যে তার কী খেয়াল রাখছে তা সকলের চোখেই পড়ছে। রোজির মুড সারাদিন খারাপ থাকে বলে নিলয় রোজির পরিবার নিয়ে বাসায় এনেছে, যেন রোজি তার মা এবং তার বোনকে দেখে একটু শান্তি পায়, একটু প্রাণ খুলে কথাবার্তা বলতে পারে। একটা মেয়ে মানুষ তো সব কিছু তার স্বামীকে বলতে পারে না, তাই নিলয় এই কাজটা করেছে। নিলয় বলে, রোজ দ্রুত রেডি হয়ে যান। রোজ বলে, হচ্ছি তো, ওয়েট করুন। নিলয় বলল, ডক্টর চলে আসবে, আমাদের প্রথম সিরিয়াল। রোজি বলল, এই তো হয়ে গেছে। বলেই রোজি নিলয়ের সামনে এসে দাঁড়ালো। রোজি একটা ঢোলা ঢোলা গোল ফ্রক পরেছে, মাথার চুলটা পেছনে পনিটেল করে রেখেছে। যেহেতু রোজির এখন থেকে একটু অস্বস্তি হয়, সে রোজিকে ডক্টরকে দেখিয়ে আনে, সব নর্মাল। এখন থেকে অনেক জেদ দেখায় রোজি। তার যেটা খেতে ইচ্ছে করবে না সেটা সে খাবেই না। যদি কেউ তাকে জোর করে খাওয়াতে আসে, জেদ দেখায় অনেক। তাই রোজের মা এবং বোনকে ছাড়াও নিলয়কে অনেক খাটতে হয়। নিলয় অফিসের সকল কাজ শেষ করে খুবই দ্রুত বাসায় চলে আসতে হয়। না হয় রোজির মা এবং রোজির বোন রোজিকে সামলাতে পারে না নিলয় ছাড়া। নিলয় ছাড়া রোজিকে এখন কেউ সামলাতে পারে না। নিলয়কেই সামলে রাখতে হয় রোজিকে। মাঝে মাঝে তো রোজি জেদ দেখিয়ে এটা ওটা ভেঙেও ফেলে, তাও নিলয় রোজিকে খালি বোঝায়। এই তো কিছুদিন আগেই হয়ে গেল একটা কাণ্ড। নিলয় বলছিল, রোজ রোজ এটা শেষ, আর নেই, খেয়ে নাও। রোজ বলল, খাবো না বলেছি তো। নিলয় বলে, খাও জান প্লিজ। রোজি চিল্লিয়ে বলে, খাবো না। নিলয় বলে, খাও, এটাই শেষ। বলতেই রোজি উঠে নিলয়ের শখের শোপিসগুলো ভেঙে ফেলল। শব্দ শুনে রোহিত দৌড়ে এলো। নিলয়ের শখের শোপিসগুলো ভাঙা দেখে নিলয়ের মুখের দিকে তাকিয়ে বলল, ভাই এটা কি হলো? নিলয় বলল, থাক, আমার বউই তো ভেঙেছে। রোজির মাও দৌড়ে আসলেন। মেয়ের কাণ্ড দেখে মেয়ের দিকে এগিয়ে গেলেন। মেয়েকে একটু ধমকে বললেন, কি করলে এটা? এত রাগ কেন তোর? নিলয় বলল, আরে মা, ও না ভাঙলে কে ভাঙবে? রোজির মা বললেন, তাই বলে এগুলো? এই মেয়ে একটু বেশি বেশি করছে না এখন? নিলয় বলল, থাক মা, ওর যা করার করুক। রোজি চুপচাপ চোরের মতো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় রোজিকে নিজের কাছে আনলো, এনে নিজের এক পায়ের ওপর বসালো। নিলয় বলল, গেট আউট এভরিওয়ান, আই নিড সাম প্রাইভেসি উইথ মাই লেডি। বলতে দেরি, সবার বের হতে দেরি হলো না। নিলয় রোজিকে ঘোরালো নিজের দিকে, বলল, এমন করো কেন তুমি? রোজি বলে, আমার ভালো লাগে না এগুলো খেতে। নিলয় বলল, আচ্ছা, আর খাওয়াবো না। বলেই রোজিকে রেখে দিয়ে হাত ধুয়ে আসলো। রোজিকে কোলে তুলে ব্যালকনিতে গেল। গিয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকলো। রোজি এত নীরবতা দেখে মুখ তুলে নিলয়ের দিকে চাইতেই নিলয় রোজির চুলগুলো আঁকড়ে ধরে রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রোজি এহেন আক্রমণে কেঁপে উঠল। অনেকক্ষণ পর নিলয় রোজিকে ছাড়ল। দুজন খালি হাঁপাচ্ছে। তারপর নিলয় রোজির মাথাটা নিজের কাঁধে রাখল। রোজিও নিজের মাথাটা নিলয়ের কাঁধে রেখে চোখ দুটো বন্ধ করে রাখল। এভাবে নিলয় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর নিলয় রুমে নিয়ে গেল রোজিকে। বিছানার একপাশে শুয়ে দিয়ে নিজেও অপর পাশে শুয়ে পড়ল। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথাবার্তা বলতে লাগলো। এই ওদের গল্প আর কি। কথার ফাঁকে ফাঁকে নিলয় রোজির শরীরে স্পর্শ করতে লাগলো। এমনি অনেকক্ষণ কেটে গেল। হঠাৎ রোজি জিজ্ঞেস করল, নিলয় শুনুন। নিলয় বলল, বলো। রোজি বলে, আমাদের মেয়ে হবে না ছেলে? নিলয় বলে, আমি কি করে জানবো? রোজি বলল, ডিএনএ তো আপনি দিয়েছেন। নিলয় ভেবাচাকে খেয়ে গেল। নিলয় বলে, ডিএনএ দিলেই কি আমি বলতে পারবো? রোজি বলে, আপনি দিয়েছেন না? নিলয় বলে, তো তো আপনি নিশ্চয়ই জানবেন ছেলে না মেয়ে হবে। নিলয় মনে মনে বলে, আল্লাহ, কি বাচ্চার সাথে পড়লাম। এভাবে রোজি উল্টাপাল্টা কথা বলতে বলতে দুইটাই ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরেই আবার ফোনে একটা কল আসে। নিলয় প্রায়ই মিশনে বেরিয়ে যায়। আগে যেহেতু রোজি জানতো না এগুলো, তাই নিলয় বেশ কিছুদিন মিশন থেকে বিরতি নিয়েছিল। কিন্তু এখন দেশের যা অবস্থা, নিলয়কে আবার মাঠে নামতেই হবে। এতদিন নিলয় তার ফোর্সদের সাহায্যে যেই কাজ করিয়েছে, তাতে দেশটায় নারী পাচার, শিশু পাচার, হত্যাকাণ্ড অনেক কমেছিল। কিন্তু নিলয় কিছুদিন বিরতি নিতেই যা ঘটাচ্ছে এই লোকেরা, নিলয়কে কিছু তো করতেই হবে। তেমনই আজ নিলয় বের হয়েছে। তার কাছে খবর এসেছে যে বর্ডারে কিছু লোক পাচার হচ্ছে।
বিদেশে চাকর হিসেবে বিক্রি হবে। তাই রাত 2টায় রোহিত এসে ডাকতেই নিলয় রোজির জন্য একটা চিরকুট রেখে রোজির মাকে তুলে সকল কিছু বুঝিয়ে দিয়ে চলে যায়। নিলয় বর্ডারে যেতে নিজের গাড়ি থেকে বের হয়, কিন্তু সেখানে গাছপালা, পিলার, কন্টেইন ছাড়া কিছুই নেই। হঠাৎ নিলয় হাত দিয়ে 2টি তালি দিতেই একটি হেলিকপ্টার চলে আসে, কেননা নিচে দাঁড়িয়ে কিছুই দেখা যাচ্ছে না। হেলিকপ্টারে উঠতেই হেলিকপ্টারটা উপরে উঠতে শুরু করে। অনেকখানি উপরে উঠতেই নিলয় তার সূচালো দৃষ্টি নিচে তাক করল, কিন্তু তাও হালকা হালকা আলো ছাড়া কিছুই নেই। নিলয় বলে, শিট বলেই সিটি মারল। সাথে সাথে চারিদিকে আলো নিভে গেল, কিন্তু কিছু দূর হালকা হালকা আলো জ্বলছে। নিলয়ের হেলিকপ্টারটি সেখানে এগিয়ে নিল পাইলট। নিলয় দেখতে পেল কিছু লোক হাতে অস্ত্র সাধারণ মানুষকে গুনছে আর একজন একজন করে কন্টেনারে ঢুকাচ্ছে। নিলয় দেখল তার মাঝে কিছু নারীও আছে, যাদের তারা বাজেভাবে স্পর্শ করছে। যেই মেয়েগুলো বেশি সুন্দরী, তাদের যার যার ভালো লাগে তারা এক এক করে সাইড করে রাখছে। নিলয় জানে বাছাইকৃত মেয়েদের তারা কি করবে। তাদের বিক্রি করার আগে তারা এই সুন্দরী মেয়েদের ভোগ করবে, তারপর পাচার করবে। নিলয় হাঁপ ছেড়ে বাঁচল। যাক, ভালো সময়ে এসেছি। ইতিমধ্যেই তাদের সকল পুরুষ গোনা শেষ। এখন বাছাইকৃত মেয়েগুলোকে কন্টেনারে নিয়ে যাচ্ছে লোকগুলো। এটা দেখে নিলয় দ্রুত নিচে নামে এবং তার ফাইটিং ফোর্স 10 গাড়ি করে আসে। এসে চারিদিক ঘিরে নেয়, কেউ যেন পালাতে না পারে। নিলয় হেলিকপ্টারের হাতল ধরে ঝুলে পড়ে স্লাইড করে নামে। তাকে দেখেই লোকগুলো ঢোক গিলে। তারা হয়তো ভাবছে এটা তো অতি সিক্রেট ছিল, তাহলে এই মাফিয়া জানলো কেমনে ভাই? নিলয় নামার পর বলল, তোদের বসকে ডাক। লোকগুলোর মধ্যে একজন একটু বড় কন্টেনারের সামনে গিয়ে ঠকঠক করতে ভেতর থেকে কে যেন এসে লোকটার বুকে সজোরে লাথি দিল। লোকটা ছিটকে পড়ল। যেই লোকটি লাথি দিছে সে কন্টেনারের থেকে হালকা বের হলো। লোকটি অর্ধ উলঙ্গ এবং মাতাল। নিলয় নিজের দৃষ্টি তাক করল লোকটির পুরুষাঙ্গে। দেখেই বোঝা যাচ্ছে সে কিছু করছিল। নিলয় একজন মেয়েকে পাঠালো, কেননা তার ফোর্সে মেয়েও আছে। মেয়েটা এগিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভেতরে গিয়ে দেখলো একটা মেয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। মেয়েটার বেশি কিছু হয়নি আর কি, আসল কাজটা করা হয়নি, ধস্তাধস্তি হয়েছে শুধু। মেয়েটা নিলয়কে সকল কিছু জানাতেই নিলয় রেগে বলল, রেদু, এই বাস্টার্ডকে আস্তানায় নিয়ে যা। রোহিত নিলয়ের এমন হুঙ্কারে দ্রুত তাকে উত্তম মধ্যম দিয়ে রেদওয়ানের হাতে তুলে দিল। রেদওয়ান সে লোকটাকে নিজের জিপ গাড়িতে তুলে একজন লোককে দিয়ে পাঠিয়ে দিল নিজেদের আস্তানায়। ওদিকে নিলয় সকল মেয়েদের লেডিগার্ড দিয়ে ব্যাকআপ দিয়ে সরিয়ে নিয়ে যায় আর পুরুষদের আস্তে করে সরিয়ে দেয়। সে চায় না এই মিশনের জন্য তাদের কোনো ক্ষতি হোক, তারা তাদের বাসায় সফল হয়ে ফিরুক। সে আশেপাশে যত সব গার্ডগুলো ছিল তাদের মারতে ইশারা করে আর নিলয় হেলিকপ্টারে চড়ে বসে নিজেদের আস্তানায় চলে যায়। আস্তানায় আসতেই রোহিত দ্রুত পায়ে এগিয়ে এলো, বলল, ভা। নিলয় বলতে দিল না, আর রাগ উঠে আছে। রোহিতকে তার হাত দেখিয়ে থামিয়ে দিল। রোহিত বেচারা আর কিছু বলতে পারল না। আস্তে আস্তে এগিয়ে গেল সে কাঙ্ক্ষিত মানুষের কাছে। গিয়ে তাকে পুরো উলঙ্গ দেখল। দেখে তার শরীরে একটা একটা করে পোঁচ দিতে লাগলো। লোকটি চিৎকার করতে লাগলো। লোকটির নখ উপড়ে ফেলা হলো। লোকটির উত্তম মধ্যম এবং এরকম টর্চার করার কারণে লোকটির জান আত্মরা হয়ে গেছে। নিলয় আর কিছু করল না, উঠে লোকটির পুরুষাঙ্গ বের করে পুরো কেটে ফেলল। কেটে ফেলার আগে লোকটির মুখে ট্যাপ লাগিয়ে নিল, লোকটি যেন চিৎকার করতে না পারে। তাই হলো, চিৎকার করতে না পেরে লোকটি ছটফট করতে করতে অন্তিম নিঃশ্বাস ফেলল। বড় বড় 3টা নিঃশ্বাস নিয়ে লোকটি না ফেরার দেশে চলে গেল। এখন কাজ করা শেষে রোহিত দৌড়ে এগিয়ে এলো। রোহিত বলল, ভাই ভাই ভাই। নিলয় বলল, বল। আমি বয়রা নই, ব্যয় করিস না। রোহিত বলল, বস, ম্যাম কল করেছিলেন। এটা শুনতে দেরি নিলয়ের হেলিকপ্টারে উঠতে দেরি হলো না, কেননা গাড়িতে গেলে লেট হবে। হেলিকপ্টার তো গাড়ি থেকে দ্রুত চলে। হেলিকপ্টার চড়ে সে এখন তার রোজের কাছে বাড়ি যাবে। লেখিকা ছোট করে লিখে দিয়েছেন, বড়লোকি কারবার। রাত 2টায় বের হয়েছিল। প্রায় ভোর 5টায় নিলয় বাড়ি গেল। রক্তমাখা শার্ট প্যান্ট পরে আস্তে আস্তে পা টিপে টিপে রুমে প্রবেশ করলো। দেখলো রুম অন্ধকার। নিলয় আবার পা টিপে টিপে ওয়াশরুমে প্রবেশ করলো, তবে লাইট জ্বালালো না, যদি রোজি কিছু দেখে ফেলে। ঢুকে সেন্সার লাইট অন করলো। নিজের শার্ট আর প্যান্টটা খুলে দেওয়ার জন্য
রেখে দিল। যেন রক্তগুলো না দেখে রোজি একদম ফ্রেশ হয়ে নর্মাল কাপড় পরে বের হলো নিলয়। নিলয় বের হয়ে লাইটটা অন করতে নিলয় দেখতে পেল একজোড়া চোখ তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কেউ না, তার রোজ। নিলয় বলল, জান, না মানে আমি। বলার আগে রোজ নিলয়ের মুখে একটা বালিশ ছুঁড়ে মারল, অপর দিকে ঘুরে শুয়ে পড়ল। দেখে বুঝলো রোজি ভীষণ রেগে আছে। সে এগিয়ে গেল, রোজিকে জ্বালাতে লাগলো। তবে রোজি কিছুই করছে না, তাই সে অনেকগুলো টকটক আচার, চকলেট, চিপস, জিস বের করলো। তবে সকল কিছুই কেমন যেন, রোজি এগুলো কখনো দেখেনি। রোজি তো লাফ মেরে বসলো। নিলয় তা দেখে হাসলো। রোজি সেগুলো চিনতে না পেরে ভ্রু কুঁচকে নিলয়ের দিকে তাকালো। রোজি বলল, এইগুলোর প্যাকেজিং এমন কেন? নিলয় বলল, কেমন? রোজি বলল, এই যে কেমন যেন ডাক্তারের ডাক্তারি ভাব খাবারের জিনিসের উপরে। নিলয় রোজির গলায় নাক ঘষতে ঘষতে বলল, এগুলো হাইজেনিক জান, এগুলো বাহির থেকে ইম্পোর্ট করে এনেছি তোমার জন্য। রোজি ভেবাচেকে খেয়ে গেল। কেননা এত কেয়ারিং কেউ হয় তা নিলয়কে না দেখলে বুঝতো না রোজি। রোজি একটা একটা করে এক একটা জিনিস ছিঁড়ে খেতে লাগলো। টেস্ট তো ভালোই, মনেই হচ্ছে না এগুলো যে এতটা হাইজেনিক। হাইজেনিক খাবার একটু টেস্ট ফাঁকা ফাঁকা হয়, তবে এটা খুবই ভালো। খাওয়ার পর নিলয় রোজিকে পানি নিয়ে খাইয়ে দিল। সে তারপর রোজির মুখে একটা চকলেট দিয়ে রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর রোজিকে ছাড়ল। রোজির হাতটা নিজের নিষিদ্ধ স্থানে নিতেই রোজির হাত সরিয়ে নিলেই নিলয় ধমক দিল, রোজ। রোজ একটু ভয় পেল। নিলয় বলল, জান, আর ইউ রেডি? রোজি নিশ্চুপ। নিলয় বুঝল নীরবতা সম্মতির লক্ষণ। নিলয় বলল, বিসমিল্লা। রোজি বলল, নিলয় কুত্তা, ছাড় আমায়। বলেই নিজের হাতের বিচরণ করতে লাগলো রোজির বুকে, ঘাড়ে, পেটে, কোমরে, আরও অস্পর্শনীয় স্থানে। রোজি কাঁপতে লাগলো। দুজনেই ডুব দিল মহা আনন্দে। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 26। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।